গত ক্লাসেও আমরা টেলিকমিউনিকেশনের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। তো আজকেও টেলিকমিউনিকেশন বেসিক নিয়ে আলাপ আমাদের। প্রথমে আমরা যেটা আলাপ করতে চাচ্ছি, কমিউনিকেশন সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস। A communication service enables the exchange of information between users at different locations. কমিউনিকেশন সার্ভিস আমাদেরকে এনাবেল করে ইনফরমেশন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউজারের মধ্যে, যারা যে সকল ইউজাররা বিভিন্ন ডিফারেন্ট লোকেশনে আছেন। কমিউনিকেশন সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস আর এভরিহোয়ার। কমিউনিকেশন সার্ভিস এবং তার ব্যবহার সকল ক্ষেত্রে। এখানে একটা ফিগার দেখানো হয়েছে যেখানে একজন ইউজার তার ওয়েব সার্ভারের মাধ্যমে, ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে সে ওয়েব সার্ভার থেকে তার যে প্রয়োজনীয় ইনফরমেশন, সেই ইনফরমেশন রিট্রাইভ করে উনি ব্যবহার করার জন্য উনি ব্যবহার করছেন। সেটাতে একটা পার্সোনাল পিসি ব্যবহৃত হচ্ছে, ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে এবং ওয়েব সার্ভারের মাধ্যমে উনি এই সার্ভিসটা গ্রহণ করছেন। তার একটা ফিগার দেখানো হয়েছে। পরের স্লাইড। নেক্সট স্লাইড। আমাদের অ্যাপ্লিকেশনের অনেক ধরনের অ্যাপ্লিকেশন, আমাদের কমিউনিকেশনের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। সেটা এখানে বলা হচ্ছে পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, অডিও এবং ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে কমিউনিকেশন ব্যবহৃত হতে পারে, নেটওয়ার্ক গেমস এর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, অনলাইন পারচেসিং এর ক্ষেত্রে হতে পারে, টেক্সট মেসেজিং এর ক্ষেত্রে হতে পারে এবং ভয়েস ওভার ইন্টারনেট। এটা কয়েকটা সীমিত এক্সাম্পল এখানে বলা হয়েছে। এই ধরনের আরো অনেক ক্ষেত্রেই হচ্ছে আমরা কমিউনিকেশনকে ব্যবহার করতে পারি। তারপরে যাও, সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস। পরের স্লাইড, সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস। সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা যেটা বলছি, সার্ভিসেস এর ক্ষেত্রে বেসিক ইনফরমেশন ট্রান্সফার ক্যাপাবিলিটি, মৌলিক যে ইনফরমেশন সেটাকে আমরা ট্রান্সফার করতে পারি, সেই ক্যাপাসিটি তার মধ্যে পড়ছে। ইন্টারনেট ট্রান্সফার অফ ইন্ডিভিজুয়াল ব্লক অফ ইনফরমেশন, প্রত্যেকের আলাদা আলাদা যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে ইন্টারনেট বেসড ট্রান্সফার। ইন্টারনেট রিলায়েবল ট্রান্সফার অফ এ স্ট্রিম অফ বাইট এবং রিয়েল টাইম ট্রান্সফার অফ ভয়েস সিগন্যাল। এই সবগুলো হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের বেসিক। অ্যাপ্লিকেশনস বিল্ড অন কমিউনিকেশন সার্ভিস। কমিউনিকেশন সার্ভিসের উপর ভিত্তি করে যে সকল অ্যাপ্লিকেশন, এখানে দুইটা এক্সাম্পল বলা হয়েছে, ইমেল এন্ড ওয়েব বিল্ডিং অন রিলায়েবল স্ট্রিম সার্ভিস, ফ্যাক্স এন্ড মডেম বিল্ড অন বেসিক টেলিফোন সার্ভিস। এগুলো হচ্ছে কমিউনিকেশন সার্ভিসের কমিউনিকেশন সার্ভিসেস। আরেকটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশনস, নতুন অ্যাপ্লিকেশনস বিল্ড অন মাল্টিপল নেটওয়ার্ক। একাধিক নেটওয়ার্কে নতুন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে। সেটা একটা এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে এসএমএস বিল্ডস অন ইন্টারনেট রিলায়েবল স্ট্রিম সার্ভিস এন্ড সেলুলার ফোন টেক্সট মেসেজিং। দ্যাট ইজ এসএমএস বেসড, সেটা যেটা তৈরি হচ্ছে ইন্টারনেট রিলায়েবল স্ট্রিম সার্ভিসের উপর ভিত্তি করে, এবং টেলিফোন সেলুলার টেলিফোনের টেক্সট মেসেজিং, এগুলাকে আমরা বলতে পারি নতুন অ্যাপ্লিকেশন যেটা মাল্টিপল নেটওয়ার্কের মধ্য দিয়ে রান করে। তো কমিউনিকেশন নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? পরের স্লাইডে হ্যাঁ, এখানে থাকো। The equipment, hardware and software and facilities that provide the basic communication service. কমিউনিকেশন নেটওয়ার্ক আমরা বলতে সেটাই বুঝবো, সেটা হতে পারে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত এবং যেটা ফ্যাসিলিটি করে আমাদের কমিউনিকেশন সার্ভিসটাকে প্রোভাইড করাই হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কের কাজ। ভার্চুয়ালি ইনভিজিবল টু দ্য ইউজার, এই কমিউনিকেশন নেটওয়ার্কটা ইউজার দেখতে পারে না, ইউজুয়ালি রিপ্রেজেন্টেড
বাই এ ক্লাউডের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমরা কমিউনিকেশন নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করি, রাউটার, সার্ভার, সুইচ, মাল্টিপ্লেক্সার, হাব, মডেম, এই জাতীয় আরো অনেক ডিভাইস গুলোকে আমরা কমিউনিকেশন নেটওয়ার্কের ক্ষেত্রে ইকুইপমেন্ট হিসাবে ব্যবহৃত হতে পারি এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আমরা পেতে পারি। সেই ফ্যাসিলিটি গুলো পাওয়ার জন্য আমরা কপার ওয়্যার, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের ডাক্টস, কন্ডাক্টস এন্ড টেলিফোন পোলস এর মাধ্যমে আমরা এই সার্ভিস গুলো হচ্ছে এস্টাবলিশ করতে পারি বা করা প্রয়োজন হয় কমিউনিকেশনটা সঠিকভাবে রান করানোর জন্য। পরের স্লাইডে যাও। পরবর্তী স্লাইডে যাও। প্রথমে এই কমিউনিকেশন নেটওয়ার্কটা প্রথম যখন স্টার্ট হলো তখন আলেকজান্ডার গ্রাহাম বেল উনি 1875 সালে উনি কাজ করছিলেন ওয়ার্কিং অন হারমোনিক টেলিগ্রাফ টু মাল্টিপ্লেক্স টেলিগ্রাফ সিগন্যালস। টেলিগ্রাফের যে সিগন্যাল গুলো আছে সেই সিগন্যাল গুলো ওর উপরে উনি কাজ শুরু করেন এন্ড ডিসকভার্ড ভয়েস সিগন্যালস ক্যান বি ট্রান্সমিটেড ডিরেক্টলি, এবং উনি তখন আবিষ্কার করেন যে ভয়েস সিগন্যাল গুলোকে ডিরেক্টলি ট্রান্সমিট করা সম্ভব। সেই ক্ষেত্রে কিভাবে উনি করেছিলেন সেক্ষেত্রে মাইক্রোফোন, নিচের ফিগারে তোমরা দেখতে পাচ্ছ যে সকল সিগন্যাল আছে বা সাউন্ড সিগন্যাল গুলোকে মাইক্রোফোনের মাধ্যমে, মাইক্রোফোন কি করে, মাইক্রোফোন কনভার্টস ভয়েস প্রেসার ভ্যারিয়েশন, দ্যাট ইজ সাউন্ডটাকে কনভার্ট করে দেয় অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যালে, এবং সেটা একটা লাউড স্পিকারের মধ্য দিয়ে আবার আমরা সেটাকে সাউন্ড আকারে শুনতে পারি। লাউড স্পিকার কি করে, অ্যানালগ ইলেকট্রিক্যাল যে সিগন্যাল আছে সেই অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যালকে আবার সে সাউন্ডে রূপান্তর করে দেয়। এটা টেলিফোন উনি প্যাটেন্ট করেন, উনি যেটা তৈরি করেছিলেন সেটা গ্র্যান্টেড হয়েছিল 1876 সালে, এবং উনি তখন বেল টেলিফোন কোম্পানি এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে 1877 সালে হচ্ছে উনি ওনার যে টেলিফোন কোম্পানি এটা উনি প্রতিষ্ঠা করেন। পরেরটায় যাও, পরের স্লাইডে যাও। হ্যাঁ, সিগন্যালিং আমরা সোর্স থেকে রিসিভারের মধ্যে কোনো ইনফরমেশন ট্রান্সফার করার ক্ষেত্রে সিগন্যালিং প্রয়োজন হয়। সিগন্যালিং রিকোয়ার্ড টু এস্টাবলিশ এ কল। আমরা যখন কোনো কলকে এস্টাবলিশ করতে চাই তখন প্রয়োজন হচ্ছে সিগন্যালিং। ফ্ল্যাশিং লাইট অ্যান্ড রিংিং ডিভাইস টু অ্যালার্ট দ্য কল্ড পার্টি অফ ইনকামিং কল। অনেক সময় ফ্ল্যাশ লাইট অথবা রিং এর মাধ্যমে অপর পার্টিকে জানান দেওয়া হয় যে কোনো একটা ইনকামিং কল আসছে। কল্ড পার্টি ইনফরমেশন টু অপারেটর টু এস্টাবলিশ কল। যে কল করতে যায় সে একটা অপারেটরের সহযোগিতায় কলটাকে এস্টাবলিশ করতে চায়। পরের স্লাইডে যাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একাধিক নোড আছে, একাধিক নোডের একটা নেটওয়ার্ক আছে। এখানে 1 2 3 4 থেকে শুরু করে n সংখ্যক হচ্ছে নোড আছে। এখানে সংখ্যা n এর মান যেটা বসানো হবে, তোমরা যেটা বসাতে চাও সেটা বসাতে পারবা। এখন যদি আমরা এরকম করতে চাই যে প্রত্যেকটা নোড প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে, ফুললি কানেক্টেড থাকবে, for n users to be fully connected directly, যদি আমরা প্রত্যেকটা ইউজারকে একই সাথে কানেক্টেড রাখতে চাই প্রত্যেকের সাথে, তাহলে সেখানে কানেকশনের প্রয়োজন হবে হচ্ছে n into n-1 divided by 2 connections। এবং এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে require too much space for cables, that is এখানে একটা এক্সাম্পলের কথা বলা হয়েছে যে n এর মান যদি 1000 হয় তাহলে 1000 নোডকে একে অপরের সাথে কানেকশন যদি আমরা রাখতে চাই, একে অপরের সাথে যদি সরাসরি যোগাযোগ রক্ষা করতে চাই, তাহলে আমাদের সংযোগ প্রয়োজন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,99,500টা কানেকশন প্রয়োজন। সুতরাং এখানে কেবলের সংখ্যা, কমপ্লেক্সিটি তো অনেক বেড়ে যাবে।
insufficient and costly since connections not always on. যদিও এটা স্থাপন করা যাবে কিন্তু এটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে এবং ইনএফিসিয়েন্ট হবে, কারণ হচ্ছে যে সকল লাইন সব সময় ব্যবহৃত হবে না। যদি ব্যবহৃত না হয় তাহলে এটা কস্ট ইফেক্টিভ হবে না। পরের স্লাইডে যাও। পরের স্লাইডে যাও। হ্যাঁ, আমাদের শুরুর দিকে যখন টেলিফোন স্টার্ট হয় তখন এরকম ভাবে আমরা দেখতে পেতাম যে লাইনগুলো এভাবে সরাসরি সব কানেকশন দেওয়া আছে এবং এখানে প্রচুর লাইন আসলে এরকম পোলের মধ্য দিয়ে ট্রান্সমিট করানো হতো এবং সিগন্যাল গুলো এই টেলিফোন কেবলের মধ্য দিয়ে হচ্ছে এক সেন্ডার থেকে রিসিভারের মধ্যে মানে প্রবাহিত হতো এবং এটা একটি খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল। যদি কখনো কোনো জায়গায় কোনো লাইনে প্রবলেম হয় তাহলে ওইটার যারা অপারেটর ছিলেন তারা এটা তাদের জন্য ওই প্রবলেম ফাইন্ড আউট করা এবং সেখান থেকে সলিউশন বের করা অনেক বেশি কঠিন সমস্যা ছিল বা কঠিন প্রবলেমে তারা পড়তেন। তারপরেরটায় যাও। পরের স্লাইডে যাও। এখন যেহেতু তোমার অনেক সংখ্যক লাইনের প্রয়োজন, এত সংখ্যক লাইন দিয়ে ইফিশিয়েন্টলি এটা করা সম্ভব না, সেই ক্ষেত্রে পরবর্তীতে আসলো হচ্ছে সার্কিট সুইচিং। এখানে একটা ফিগার নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে একদিকে আছে সেন্ডার আর একদিকে আছে হচ্ছে রিসিভার। আমি রাইট সাইডের কথা বলতেছি। তো এখানে সার্কিট সুইচিং এর মাধ্যমে যেটা করা হচ্ছে, বাম দিকে ইনপুট আছে হচ্ছে 4টা আর ডান দিকে আউটপুট আছে হচ্ছে 4টা। তো এখানে একটা সুইচিং টেকনিকের মাধ্যমে, সার্কিট সুইচিং টেকনিকের মাধ্যমে যখন যে লাইনটাকে প্রয়োজন তখন সেই লাইনটাকে হচ্ছে কানেকশনটাকে এনাবেল করে হচ্ছে এই কনভারসেশন গুলোকে স্টার্ট করা হয়েছিল। এটাকে বলা হয় সার্কিট সুইচিং টেকনিক। এখানে অনলি এন কানেকশনস রিকোয়ার্ড, দ্যাট ইজ যতগুলি নোড ততগুলো কানেকশনই শুধু হলে চলবে। দ্যাট ইজ 1000 যদি নোড হয় তাহলে 1000 কানেকশনের মাধ্যমেই এটা করা সম্ভব। সুতরাং এখানে এটা কস্ট ইফেক্টিভ অ্যাপ্রোচ। তারপরের সাব ফিগারে যাও। আগে যারা ম্যানুয়ালি কাজ করতেন তার একটা ফিগার এখানে দেখানো হয়েছে, সবগুলো পোর্ট আছে ওখানে। এখন কোন একটা পোর্ট যদি 1 নম্বর ইউজার যদি 99 নম্বর ইউজারের সাথে কানেক্টেড করতে চায়, তখন একজন অপারেটর এটাকে ম্যানুয়ালি 1 নম্বর লাইনের থেকে কানেকশনটা 99 নম্বর লাইনে ওনারা এভাবে ম্যানুয়ালি কানেকশন দিয়ে দিতেন। তারপরে যখন কানেকশনটা এস্টাবলিশড হতো তখনই 1 নম্বর ইউজার 99 নম্বর ইউজারের সাথে কানেকশন স্থাপন করে টেলিফোন কনভারসেশন গুলো তখনকার সময়ে করানো হতো। পরেরটায় যাও। পরবর্তীতে যখন নেটওয়ার্ক স্ট্রাকচার গুলো আসলো তখন এই ধরনের কমিউনিকেশন গুলোর জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট আসলো এবং সেই ইকুইপমেন্ট গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের সুইচের মাধ্যমে এই প্রবলেম গুলোকে আস্তে আস্তে ওভারকাম করা গেল। তোমরা নিচের দিকে সব সব ফিগারের নিচের দিকে দেখতে পাচ্ছ যে সব নোড গুলো আছে, টেলিফোন নোড গুলো আছে, তারা হচ্ছে সেন্ট্রাল অফিসের সাথে কানেক্টেড, যাকে বলা হচ্ছে সিও। সিও তে একাধিক টেলিফোন নেটওয়ার্ক কানেক্টেড আছে। প্রত্যেকটা সিও তার নিজেদের সাথে কানেকশন স্থাপন করতে পারে, আবার ট্যান্ডেম সুইচের সাথে কানেক্টেড, দ্যাট ইজ একাধিক সেন্ট্রাল অফিস ট্যান্ডেম সুইচের সাথে কানেক্টেড এবং ট্যান্ডেম সুইচ আবার টোলের সাথে কানেক্টেড। এরকম ভাবে আমরা যে নেটওয়ার্কটাকে লেয়ার বাই লেয়ার গঠন করা হয় তাকে আমরা বলি হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক স্ট্রাকচার। তারপরটায় যাও। এলিমেন্টস অফ টেলিফোন নেটওয়ার্ক আর্কিটেকচার।
টেলিফোন নেটওয়ার্ক আর্কিটেকচারের উপাদান কি কি আছে, তো সেগুলোকে যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথমে আমরা দেখতে পারি ডিজিটাল ট্রান্সমিশন এবং সুইচিং ইকুইপমেন্ট। সেগুলোর মধ্যে আছে হচ্ছে ডিজিটাল ভয়েস এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তারপরে সার্কিট সুইচিং, একটু আগে আমরা দেখে আসলাম যে মানে কানেকশনের সংখ্যাটাকে কমিয়ে ফেলা যায় হচ্ছে সার্কিট সুইচিং এর মাধ্যমে, এবং এখানে শুধুমাত্র যতগুলো ইউজার ততগুলো কানেকশনের মাধ্যমেই শুধুমাত্র সার্কিট সুইচিং এস্টাবলিশ করে আমরা সহজেই একটা ইউজারের সাথে একাধিক ইউজারের কানেকশনটাকে এস্টাবলিশ করে দিতে পারি। আর হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক, যেটা আমরা একটু আগের স্লাইডে দেখলাম, এখানে ডেসিমাল নাম্বারিং সিস্টেম ব্যবহৃত করা হয় এবং স্ট্রাকচারটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এবং সিম্পলিফাইড রাউটিং টেকনিক এখানে ব্যবহার করা হয় এবং স্কেলেবিলিটিটা এটাকে সাপোর্ট করে। আর সিগন্যালিং নেটওয়ার্ক, ইন্টেলিজেন্স ইনসাইড দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের ভেতরে হচ্ছে ইন্টেলিজেন্সটা দেওয়া হয় যাতে করে কখন কোন ইউজার, কোন দ্যাট ইজ সেন্ডার, যাকে ইনফরমেশন সেন্ড করতে চায় সেই রিসিভার, এটা ইন্টেলিজেন্টলি সুইচিং এর মাধ্যমে এই কাজটা সম্পন্ন করা সম্ভব। দ্যাট ইজ এখানে ম্যানুয়াল অপারেশনের প্রয়োজনীয়তা আর নাই। তারপরে যাও, প্রোটোকল বলতে আমরা যেটা বুঝি হচ্ছে সুনির্দিষ্ট একটি নিয়ম কানুন, দ্যাট ইজ কমিউনিকেশন কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় কমিউনিকেশনটা স্মুথ হবে, এবং এটা স্ট্যান্ডার্ড রুল অনুযায়ী যেন হয়, কারণ কমিউনিকেশনের পুরো ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন সুনির্দিষ্ট কিছু রুলস এর উপর ভিত্তি করে পরিচালিত হয়। কমিউনিকেশনস বিটুইন কম্পিউটারস রিকোয়ার ভেরি স্পেসিফিক আনএম্বিগুয়াস রুলস। এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না, কারোর কোনো সন্দেহ থাকবে না, এমন সকল রুলস এর উপর ভিত্তি করে এই কমিউনিকেশন এস্টাবলিশ হয়। এ প্রোটোকল ইজ এ সেট অফ রুলস, প্রোটোকল বলতে আমরা বুঝি একগুচ্ছ নিয়ম কানুন, দ্যাট গভর্নস, যেটা আমি বলবো যে যেটা নির্দেশ করে হাউ টু অর মোর কমিউনিকেশন পার্টিস আর টু ইন্টারঅ্যাক্ট, দ্যাট ইজ কিভাবে এক বা একাধিক পার্টিগুলো একে অপরের সাথে কমিউনিকেশন স্থাপন করবে। তো অনেক ধরনের প্রোটোকল আছে, যেমন ইন্টারনেট প্রোটোকল আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আছে, এবং এসএমটিপি প্রোটোকল আছে। এক এক ধরনের প্রোটোকলের এক এক ধরনের নেচার এবং এক এক ধরনের রুলস, এই রুলস গুলোকে ফলো করেই হচ্ছে যে কোনো কমিউনিকেশন এস্টাবলিশ হয়। পরের স্লাইড। এখানে একটি টার্মিনাল ওরিয়েন্টেড নেটওয়ার্কটাকে দেখানো হয়েছে ফিগারে। যদি তোমরা দেখো, একটা হোস্ট কম্পিউটার আছে এবং এখানে একাধিক টার্মিনাল আছে। হোস্ট কম্পিউটার একাধিক টার্মিনালের সাথে যখন কমিউনিকেশন স্থাপন করতে চায়, যদি টার্মিনালের সাথে সরাসরি সংযোগ দেওয়া সম্ভব হয়, যেমন উপরের যে ফিগার দুটো, সরাসরি হোস্ট কম্পিউটার টার্মিনালের সাথে কানেক্টেড হয়ে আছে। আর যদি টার্মিনালটা যদি দূরবর্তী স্থানে হয়, তখন সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মডেম, তারপরে একটা টেলিফোন নেটওয়ার্ক, টেলিফোন নেটওয়ার্কের ভেতরে আরো অনেক ধরনের ইকুইপমেন্ট থাকবে, এবং সেটা আবার মডেমের সাথে সংযোগ হয়ে ফাইনালি টার্মিনালের সাথে গিয়ে কানেক্টেড হবে। তখনই আমরা হোস্ট কম্পিউটার টার্মিনাল কম্পিউটারের সাথে নেটওয়ার্ক, টেলিফোন নেটওয়ার্কটাকে ব্যবহার করে কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করা সম্ভব হবে। এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় টার্মিনাল ওরিয়েন্টেড নেটওয়ার্ক। পরেরটায় যাও। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোলে ফিগারটা নিচে দেখানো হয়েছে, সেখানে হোস্ট কম্পিউটার আছে এবং বিভিন্ন ধরনের টার্মিনাল আছে, এবং এই টার্মিনাল গুলো পোলিং ফ্রেম এবং আউটপুট ফ্রেম এবং ইনপুট ফ্রেমের মাধ্যমে কানেক্টেড। ডেডিকেটেড কমিউনিকেশন লাইনস আর এক্সপেন্সিভ, আমরা যদি কোনো সরাসরি ডেডিকেটেড লাইন স্থাপন করতে চাই বা কোনো কমিউনিকেশন সেটআপ করতে চাই, এটা কম্পারেটিভলি অনেক বেশি ব্যয়বহুল হয়।
টার্মিনালস জেনারেটেড মেসেজ স্পোরেডিক্যালি, টার্মিনাল গুলো সব সময় মেসেজ জেনারেট করতে থাকে। ফ্রেম গুলো কি করে? ফ্রেমস ক্যারিড মেসেজেস টু অর ফ্রম অ্যাটাচ টার্মিনাল, হয় টার্মিনালের দিকে ফ্রেমটাকে বয়ে নিয়ে আসে, ফ্রেমগুলো মেসেজগুলোকে ক্যারি করে নিয়ে আসে, অথবা টার্মিনাল থেকে মেসেজটা হোস্ট কম্পিউটারের দিকে প্রেরণ করে। অ্যাড্রেসেস ইন ফ্রেম হেডার আইডেন্টিফাই টার্মিনাল, কার কাছে এই ইনফরমেশনটা পাঠানো হয়েছে সেটা ওই এটার যে হেডার আছে, হেডার বলে দেবে এটা কি 1 নম্বর টার্মিনালের জন্য মেসেজ, নাকি 2 নম্বর টার্মিনালের জন্য, নাকি n সংখ্যক টার্মিনালের জন্য এই মেসেজটা, সেটা ওখানে সুনির্দিষ্ট করা থাকে। হেডারের ইনফরমেশন, হেডারটা এটা নির্ণয় করে দেয়। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল ইজ শেয়ারিং এ লাইন হোয়ার ডেভেলপড, এইটার জন্য মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল একটা লাইনকে শেয়ার্ড বেসিসে এটাকে ব্যবহার করার অনুমতি দেয়। এটাকে এক্সাম্পল বলা হয়েছে পোলিং প্রোটোকল অন এ মাল্টি ড্রপ লাইন। মাল্টি ড্রপ লাইনে পোলিং প্রোটোকলের মাধ্যমেই এই কাজটা, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোলের কাজটা করা হয়। পরেরটায় যাও। স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং, এখানে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং এর ফিগারটা দেখানো হয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হোস্ট কম্পিউটার টার্মিনালের সাথে কানেক্টেড করতে চায়। গত ফিগারে আমরা যেটা দেখে আসছিলাম যে কিভাবে একটা ফ্রেম গঠিত হয়। একটা ফ্রেমের এখানে 3টা অংশে বিভক্ত। একটা হচ্ছে হেডার ইনফরমেশন, হেডার ইনফরমেশনে বলে দেবে যে এটা আসলে কার কাছে, কোন টার্মিনালের জন্য এই মেসেজটা যাচ্ছে। আর মাঝখানে থাকবে হচ্ছে অরিজিনাল ইনফরমেশনটা, এবং তার শেষ পার্টে সিআরসি, এটাকে বলা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এটা হচ্ছে বিভিন্ন ধরনের চেকিং অপারেশন, এরর আছে কি নাই, এগুলো সিআরসি এর মাধ্যমে হচ্ছে এটা চেক করা হয়। তো সুতরাং হোস্ট কম্পিউটার ফ্রেম গুলাকে পাঠাবে একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে, মাল্টিপ্লেক্সার হয়ে সেটা টার্মিনালের দিকে হচ্ছে প্রবাহিত হবে, এবং টার্মিনালগুলির মধ্যে দিয়ে হচ্ছে আমরা চেক করতে পারবো যে কোন হেডারটা হচ্ছে টার্মিনালের, মানে হেডার কোন ফ্রেমটা হচ্ছে কোন টার্মিনালের কাছে পৌঁছাবে, সেটা হেডার ইনফরমেশন দেখেই হচ্ছে আমরা বুঝতে পারবো। পরেরটায় যাও। এরর কন্ট্রোল প্রোটোকল, আমরা এই ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি কোনো এরর ঘটে তাহলে কিছু এরর কন্ট্রোল প্রোটোকল আমরা ব্যবহার করি। কমিউনিকেশন লাইনস ইন্ট্রোডিউসড এররস, কমিউনিকেশন লাইন হচ্ছে বিভিন্ন ধরনের এররকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এরর চেকিং কোডস ইউজড অন ফ্রেমস, এরর চেকিং কোড গুলোকে ফ্রেমের মধ্যে ব্যবহার করা হয়। যেমন এখানে ফিগারে যেটা বলা হয়েছে সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এটাকে ক্যালকুলেট করা হয় বেসড অন ফ্রেম হেডার এন্ড ইনফরমেশন পেলোড এন্ড অ্যাপেন্ডেড। দ্যাট ইজ সিআরসি এর মানটা নির্ণয় করা হয় ইনফরমেশন এবং তার যে হেডার আছে, হেডারের যে মান আছে, এগুলোর উপর ভিত্তি করে। হেডার অলসো ক্যারিজ অ্যাকনোলেজমেন্ট এন্ড এনএকে কন্ট্রোল ইনফরমেশন, এইটা টার্মিনালে সঠিকভাবে পৌঁছালো নাকি পৌঁছালো না, এটা অ্যাকনোলেজমেন্ট এন্ড নো অ্যাকনোলেজমেন্ট সিগন্যালের মাধ্যমে হচ্ছে এটা বোঝা হয়। রিট্রান্সমিশন রিকোয়েস্টেড হোয়েন এররস ডিটেক্টেড, যখন কোনো এরর ঘটে তখন প্রয়োজনে সেখানে রিট্রান্সমিশন করার দরকার হয়। এরপরে আসো ট্রি টোপোলজি। ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল টার্মিনাল ওরিয়েন্টেড নেটওয়ার্কসটাকে বলা হয় ট্রি টোপোলজি। রাউটিং ওয়াজ ভেরি সিম্পল, এখানে আমরা যে কোনো হোস্ট কম্পিউটার থেকে আমরা যে কোনো এরিয়াতে বা যে কোনো ইউজারের কাছে, যে কোনো টার্মিনালের কাছে, অথবা টার্মিনাল থেকে হোস্টের কাছে খুব সহজেই রাউটিং এর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো। ইস নেটওয়ার্ক টিপিক্যালি হ্যান্ডেলড
এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা নেটওয়ার্ক এক একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন হিসাবেই এই ট্রি নেটওয়ার্ক ট্রি টোপোলজিতে বিবেচিত হয়। এখানে দেখানো হয়েছে একটা হোস্ট কম্পিউটার ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের সাথে কিভাবে কানেক্টেড, এবং তার আন্ডারে যে সাব নেটওয়ার্ক আছে সেই সাব নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন থেকে কিভাবে একটি কমিউনিকেশন এস্টাবলিশ হয় এবং পারস্পরিক তথ্য আদান প্রদান এই ট্রি টোপোলজির মাধ্যমে হতে পারে। তারপরেরটায় যাও। কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্ক অ্যাজ কস্ট অফ কম্পিউটিং ড্রপড, যেহেতু যত দিন যাচ্ছে কম্পিউটেশনের যে কস্টটা সেটা কমে আসতেছে, টার্মিনাল ওরিয়েন্টেড নেটওয়ার্কস ভিউড অ্যাজ টু ইনফ্লেক্সিবল অ্যান্ড কস্টলি। টার্মিনাল ওরিয়েন্টেড নেটওয়ার্ক গুলো খুবই ইনফ্লেক্সিবল এবং কস্টলি হয়ে যাচ্ছে। নিড টু ডেভেলপ ফ্লেক্সিবল কম্পিউটার নেটওয়ার্ক, এইটার কারণে কস্টলি যেহেতু হয়ে যাচ্ছে এই কারণে ফ্লেক্সিবল কম্পিউটার নেটওয়ার্কটা এস্টাবলিশ করা প্রয়োজন, যেটা কি করবে ইন্টারকানেক্ট কম্পিউটারস অ্যাজ রিকোয়ার্ড। যখন কম্পিউটারের পারস্পরিক সংযোগ প্রয়োজন তখন একে অপরের সাথে কানেকশন করবে, সাপোর্ট মেনি অ্যাপ্লিকেশনস, এবং অনেক ধরনের অ্যাপ্লিকেশনকে এটা সাপোর্ট করবে। সো অ্যাপ্লিকেশনের এক্সাম্পল কি হতে পারে? ফাইল ট্রান্সফার হতে পারে, এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম হতে পারে, মাল্টি প্রসেস অপারেশন হতে পারে। দ্যাট ইজ এটা বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফারের কাজে ব্যবহার হতে পারে কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোকে এক্সিকিউশনের কাজে ব্যবহৃত হতে পারে, এবং মাল্টি প্রসেস অপারেশন ওভার মাল্টিপল কম্পিউটার, একাধিক কম্পিউটারের উপরে মাল্টিপল অপারেশন হতে পারে, সেটা কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্ক সাপোর্ট করে। পরেরটায় যাও। আমরা আগে দেখে আসছিলাম প্যাকেট সার্কিট সুইচিং, আর তারপরে আমরা এখন একটু আলোচনা করতে চাই প্যাকেট সুইচিং। নেটওয়ার্ক শুড সাপোর্ট মাল্টিপল অ্যাপ্লিকেশনস। মাল্টিপল অ্যাপ্লিকেশন নেটওয়ার্কটা যেন অবশ্যই সাপোর্ট করে, সেটা বিভিন্ন কাজে হতে পারে। ট্রান্সফার আরবিট্রারি মেসেজ সাইজ, দ্যাট ইজ মেসেজ সাইজ যে ধরনেরই লেন্থের হোক না কেন সেটা যেন ট্রান্সফার করতে পারে। লো ডিলে, কম্পারেটিভলি ডিলে যেন কম হয়। But in store and forward operation long messages induced high delay on interactive message। যদি স্টোর এন্ড ফরওয়ার্ড অপারেশনের ক্ষেত্রে মেসেজটা যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে ডিলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আর প্যাকেট সুইচিং ইন্ট্রোডিউসড নেটওয়ার্ক ট্রান্সফারস প্যাকেটস ইউজিং স্টোর এন্ড ফরওয়ার্ড টেকনিক। স্টোর এবং ফরওয়ার্ড টেকনিকটাকে অ্যাপ্লাই করে নেটওয়ার্কটা প্যাকেটগুলোকে ট্রান্সফার করে। প্যাকেটস হ্যাভ ম্যাক্সিমাম লেন্থ, প্যাকেটের যে লেন্থটা সেটা সর্বাধিক বা সর্বোচ্চ, এন্ড ব্রেক লং মেসেজেস ইনটু মাল্টিপল প্যাকেটস। বড় যদি মেসেজ হয় তাহলে বড় মেসেজকে হচ্ছে ছোট ছোট প্যাকেট আকারে হচ্ছে ট্রান্সমিট করা হবে। আরপানেট টেস্ট বেড লিড টু মেনি ইনোভেশনস। আরপানেটের মাধ্যমেই হচ্ছে এই এই মেসেজগুলো ট্রান্সমিটেড হতে পারে, সেটার একটা ব্যাখ্যা পরের স্লাইডে দেয়া আছে। আরপানেট কিভাবে প্যাকেট সুইচিং করে, পরের স্লাইডে যাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুই দিকে দুটো কম্পিউটার আছে এবং মাঝখানে হচ্ছে প্যাকেট সুইচ নেটওয়ার্ক আছে। এখন কিভাবে ট্রান্সমিট হবে সেইটাকে আমরা এখন স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে চাই। একটা ক্লিক করো। একটা ক্লিক করো, রাখো, হ্যাঁ রাখো। প্রথমে একটা হোস্ট কি করছে, একটা মেসেজ তৈরি করেছে, তৈরি করে সে কি করলো, প্যাকেট সুইচের কাছে দিল। প্যাকেট সুইচ তখন সেটাকে রিসিভ করলো, ব্যাস। তারপরে দাও, রাখো। এখন কি করলো, প্যাকেট সুইচের কাছে দিয়েছিল, তখন সোর্স প্যাকেট সুইচ কনভার্ট মেসেজ টু প্যাকেটস। এখন সোর্স সুইচটা সেটা কি করছে, এটাকে বিভিন্ন প্যাকেটে বিভক্ত করে ফেলছে। যেমন এখানে তৈরি হয়ে গেছে প্যাকেট 1। প্যাকেট 1 দেখা যাচ্ছে প্যাকেট সুইচের মধ্য দিয়ে ট্রান্সমিট হচ্ছে। পরে ক্লিক করো, এর পরের বার ক্লিক করো, এখানে রাখো।
এখন দেখা যাচ্ছে যে প্যাকেট 1টা প্যাকেট সুইচ 2 হয়ে 3 তে পৌঁছাইছে, আর ওই সময় আরেকটা প্যাকেট ছিল প্যাকেট 2, সেটা এখন কি হয়েছে প্যাকেট 1 প্যাকেট সুইচ 1 থেকে শুরু করে প্যাকেট সুইচ 2 এর দিকে আবার অগ্রসর হচ্ছে। দ্যাট ইজ আমরা একটা মেসেজকে একাধিক প্যাকেটে হচ্ছে বিন্যস্ত করেছিলাম বা ভেঙে ফেলেছি, এবং সেই প্যাকেটগুলোই এই প্যাকেট সুইচের মধ্য দিয়ে আস্তে আস্তে ট্রান্সমিটেড হয়ে হয়ে ওই হোস্টের দিকে পরবর্তী নোডের দিকে যেতে থাকবে। ব্যাস, এবার প্রেস করো। এখানে দেখতে পাচ্ছি আমরা ওই যে প্যাকেট 1 এবং প্যাকেট 2 সেগুলো আমাদের সেগুলো হচ্ছে তোমার প্যাকেট সুইচের মধ্য দিয়ে হচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, এবং ডেস্টিনেশনের দিকে যখন মেসেজ আকারে যাবে তখন হচ্ছে ইয়ে হয়ে যাবে, তখন হচ্ছে একে অপরের সাথে তোমার হচ্ছে রিঅ্যাসেম্বল হবে, একসাথে মিলে যাবে, মিলে গিয়ে সেটা হচ্ছে মেসেজ আকারে আমাদের যে হোস্ট কম্পিউটার আছে সেই হোস্ট কম্পিউটারের দিকে গিয়ে হোস্ট মানে টার্গেট মেশিনের দিকে সেই মেসেজটা ট্রান্সমিটেড হবে। এরপরে যাও। হ্যাঁ, এরপরে চলে যাও পরের স্লাইডে। আরপানেট রাউটিং এ যাও, প্যাকেট সুইচিং শেষ। হ্যাঁ, এখানে থাকো। ARPANET routing is highly non-trivial in mesh network. Mesh নেটওয়ার্কে রাউটিংটা কম্পারেটিভলি নন ট্রাইভাল। এটাকে আমরা একটু যদি ব্যাখ্যা করতে চাই, নো কানেকশন সেট আপ প্রিয়র টু প্যাকেট ট্রান্সমিশন। প্যাকেট ট্রান্সমিশনের পূর্বে কোনো কানেকশন সেট আপ করার প্রয়োজন নাই। একটা ক্লিক করো। কোনো কানেকশন সেট আপ করার প্রয়োজন নাই প্যাকেট ট্রান্সমিশনের ক্ষেত্রে পূর্বে। তারপরে যাও। প্যাকেটস হেডার ইনক্লুড সোর্স এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস। যে প্যাকেটটা প্রবাহিত হচ্ছে তার হেডারে বলে দেওয়া আছে কে মেসেজটা পাঠিয়েছে এবং কার কাছে মেসেজটা যাবে। তারপরে যাও। প্যাকেট সুইচেস হ্যাভ টেবিলস। প্রত্যেকটা প্যাকেট সুইচের কাছে টেবিল আছে, ডেস্টিনেশনের টেবিল আছে, এবং নেক্সট হপ পরবর্তীতে কোনটার মধ্য দিয়ে প্রবাহিত হবে এই ধরনের একটা টেবিল মেইনটেইন করে প্যাকেট সুইচ। রাউটিং টেবিলস ক্যালকুলেটেড বাই প্যাকেট। এই রাউটিং টেবিলটা প্যাকেট গুলো ক্যালকুলেট করে, এবং সুইচেস ইউজিং ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমের উপর ভিত্তি করে এইটা কোন পথটাকে সে বেছে নেবে সেইটা অ্যালগরিদম তাকে নির্ধারণ করে দেয় যে যে পথ দিয়ে সে অগ্রসর হবে। পরের স্লাইডে যাও। আদার আরপানেট প্রোটোকলস, আরো অন্যান্য আরপানেট প্রোটোকল আছে। সেটা এখানে বলছে এরর কন্ট্রোল বিটুইন অ্যাডজাসেন্ট প্যাকেট সুইচেস। দ্যাট ইজ যখন পাশাপাশি দুটো প্যাকেট সুইচের মধ্যে যদি কোনো এরর ঘটে সেগুলোকে এরর কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণ করা হয় সেই সব এরর গুলোকে। তারপরেরটা হচ্ছে কনজেশন কন্ট্রোল বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন প্যাকেট সুইচেস লিমিট নাম্বার অফ প্যাকেটস ইন ট্রান্সমিট। কতগুলো প্যাকেটকে ট্রান্সমিট করা যাবে সেটা কনজেশন কন্ট্রোলের মাধ্যমে নির্ধারিত হয়, যে কতগুলো সর্বাধিক কত সংখ্যক প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে কি ফ্লো কন্ট্রোল বিটুইন হোস্ট কম্পিউটারস প্রিভেন্ট বাফার ওভারফ্লো। ফ্লো কন্ট্রোলের মাধ্যমে যেন বাফার গুলো ওভারফ্লো যেন না হয়ে যায় সেটা কন্ট্রোল করা হয় ফ্লো কন্ট্রোলের মাধ্যমে।
পরের ফিগারে যাও। এখানে আমরা একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা আরপানেটকে বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আমরা আরপানেটকে ব্যবহার করতে পারি। সেটা ইমেল হতে পারে, রিমোট লগ ইন হতে পারে, অথবা ফাইল ট্রান্সফার, এই জাতীয় নানামুখী কাজে আমরা আরপানেটকে ব্যবহার করতে পারি। পরের স্লাইডে যাও। ইথারনেট লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা 1980 সালে দিকে এটা স্টার্ট হয়েছে, এবং অ্যাফোর্ডেবল ওয়ার্ক স্টেশন, আমরা এটা সহজেই অ্যাফোর্ড করতে পারি, অ্যাভেলেবেল এটা। নিড ফর লো কস্টের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, এবং হাই স্পিড নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। লো কস্ট অ্যান্ড হাই স্পিড কমিউনিকেশনস উইথ লো এরর রেট কম্পারেটিভলি, এখানে এরর রেটটা কম, এবং পসিবল ইউজিং কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবলের মাধ্যমে এই নেটওয়ার্কটা স্থাপন করা যাচ্ছে বা সম্ভব। ইথারনেট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর হাই স্পিড ওয়্যার্ড অ্যাক্সেস টু কম্পিউটার নেটওয়ার্ক। আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে হাই স্পিড ওয়্যার্ড কানেকশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইথারনেটটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। পরেরটায় যাও। ইথারনেট মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, এখানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি কানেক্ট ওয়ার্ক স্টেশনস টু ল্যান, দ্যাট ইজ আমরা যদি ল্যান স্থাপন করতে চাই, তখন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড গুলো প্রত্যেকটা নেটওয়ার্ক ওয়ার্ক স্টেশন গুলোকে কানেক্ট করে ফেলে। ইচ এনআইসি হ্যাজ গ্লোবালি ইউনিক অ্যাড্রেস, দ্যাট ইজ প্রত্যেকটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের হচ্ছে একটা গ্লোবাল ইউনিক অ্যাড্রেস থাকে, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা পিসি কে আলাদা করতে পারি। ফ্রেমস আর ব্রডকাস্ট ইনটু কোএক্সিয়াল কেবলস, ফ্রেম গুলোকে ব্রডকাস্ট করা হয় কোএক্সিয়াল কেবলের মাধ্যমে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডস লিসেন টু মিডিয়াম ফর ফ্রেমস উইথ দেয়ার অ্যাড্রেস, ফ্রেমের মাধ্যমে এবং তার যে সুনির্দিষ্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা সেটা বুঝতে পারে। এবং ট্রান্সমিটিং এনআইসিস লিসেন ফর কলিশন উইথ আদার স্টেশনস অ্যান্ড অ্যাবর্ট অ্যান্ড রিশিডিউল রিট্রান্সমিশন, যদি কখনো কোনো কারণে একে অপরের সাথে কলিশন হয়, অথবা যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেটা রিট্রান্সমিশনের মাধ্যমে সে হচ্ছে এই প্রবলেম গুলোকে হ্যান্ডেল করে। ইন্টারনেট প্রোটোকল রাউটার্স ইন্টারকানেক্ট ডিফারেন্ট নেটওয়ার্কস, একাধিক নেটওয়ার্ক গুলোকে আমরা যদি কানেক্ট করাতে চাই, তখনই আমরা ব্যবহার করি হচ্ছে রাউটার। হোস্ট কম্পিউটারস প্রিপেয়ার আইপি প্যাকেটস এন্ড ট্রান্সমিট দেম ওভার দেয়ার অ্যাটাচড নেটওয়ার্ক, যে কম্পিউটারটা থেকে আমরা তথ্য পাঠাতে চাচ্ছি, সেটা তার আইপি প্যাকেট গুলোকে রেডি করে, এবং তার সাথে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে এটাকে প্রেরণ করে। রাউটার ফরওয়ার্ড আইপি প্যাকেটস অ্যাক্রস নেটওয়ার্ক, রাউটার আইপি প্যাকেট গুলিকে হচ্ছে নেটওয়ার্কের মধ্য দিয়ে পাঠিয়ে দেয়। বেস্ট এফোর্ট আইপি ট্রান্সফার সার্ভিসেস, নো রিট্রান্সমিশন, এটা কোনো রিট্রান্সমিশন করার প্রয়োজন হয় না, এবং এটা বেস্ট এফোর্ট আইপি ট্রান্সফার সার্ভিস। পরেরটায় যাও। ট্রান্সফার প্রোটোকল, এখানে হোস্ট কম্পিউটার রান টু ট্রান্সপোর্ট প্রোটোকলস অন টপ অফ আইপি, আইপি এর উপরে দুইটা ট্রান্সফার প্রোটোকলকে সে রান করায় টু এনাবেল প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসকে কমিউনিকেট করার ক্ষেত্রেই হচ্ছে এটা ব্যবহৃত হয়। ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ইউডিপি কি করে, এনাবেলস বেস্ট এফোর্ট ট্রান্সফার অফ ইন্ডিভিজুয়াল ব্লক অফ ইনফরমেশন, প্রত্যেকটা আলাদা আলাদা ইনফরমেশনের ব্লককে ট্রান্সফার করতে সক্ষম হয় হচ্ছে ইউডিপি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এনাবেলস রিলায়েবল ট্রান্সফার অফ এ স্ট্রিম অফ বাইট, টিসিপির মাধ্যমে একটি ডেটা ট্রান্সফারটা একটা রিলায়েবল ট্রান্সফারের মধ্য দিয়ে বাইটের যে স্ট্রিম গুলো আছে, সেই স্ট্রিম গুলোকে সে ট্রান্সফার করতে সক্ষম হয় বা ট্রান্সফার করতে পারে। পরেরটায় যাও।
names and IP address. Routing is done based on 32-bit IP address. IP address এর উপর ভিত্তি করেই হচ্ছে রাউটিংটা সম্পন্ন হয়। সেটাকে IP address আমরা যেভাবে ডটেড ডেসিমাল নোটেশন আকারে আমরা প্রকাশ করতে পারি। হোস্ট আর আইডেন্টিফাইড বাই নেম, হোস্ট গুলোকে আমরা নেম দ্বারা আইডেন্টিফাই করতে পারি, এটা যাতে সহজে আমরা মনে রাখতে পারি। হায়ারার্কিক্যাল নেম স্ট্রাকচার আছে, যেটা একটা एग्जांपल এখানে দেখানো হয়েছে। এবং ডিএনএস কি করে, প্রোভাইড কনভার্সন বিটুইন নেমস এন্ড অ্যাড্রেসেস, নাম এবং অ্যাড্রেসের মধ্যে একটা যে কনভার্সন, সেটা ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমেই আমরা এই কনভার্সনটা পেতে পারি। ডিএনএস আমাদেরকে নেমস এবং অ্যাড্রেসের মধ্যে কনভার্সন করে দেয়। কম্পিউটার আর্কিটেকচারের এলিমেন্ট কি কি? কম্পিউটার এলিমেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচারের এলিমেন্ট এক নম্বর হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন, এক্সচেঞ্জ অফ ফ্রেম বিটুইন অ্যাডজাসেন্ট ইকুইপমেন্ট, পাশাপাশি যে সকল ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলোর মধ্যে ফ্রেমের এক্সচেঞ্জ ফর ফ্রেমিং এন্ড এরর কন্ট্রোলের কাজে আমরা ব্যবহার করতে পারি। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল আপডেটস শেয়ারিং অফ ব্রডকাস্ট মিডিয়া, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে রেগুলেট করে আমরা যে সকল মিডিয়াম গুলোর মধ্য দিয়ে আমরা ট্রান্সমিট করতে চাই সেটাতে। অ্যাড্রেসেস আইডেন্টিফাই অ্যাটাচমেন্ট টু নেটওয়ার্ক অর ইন্টারনেট, অ্যাড্রেস গুলো আমাদের নেটওয়ার্কটা বা ইন্টারনেটটাকে আইডেন্টিফাই করতে সহায়তা করে। ট্রান্সফার অফ প্যাকেটস অ্যাক্রস এ প্যাকেট নেটওয়ার্ক, প্যাকেটগুলো আমরা প্যাকেট নেটওয়ার্কের মধ্য দিয়ে ট্রান্সমিট করাই। ডিস্ট্রিবিউটেড ক্যালকুলেশনস অফ রাউটিং টেবিলস, রাউটিং টেবিলে ডিস্ট্রিবিউটেড ক্যালকুলেশন করা হয় কম্পিউটার নেটওয়ার্কের আর্কিটেকচারের ক্ষেত্রে। পরের স্লাইডে যাও। কনজেশন কন্ট্রোল ইনসাইড নেটওয়ার্ক, কতগুলো ফ্রেম বা কতগুলো প্যাকেট নেটওয়ার্কের মধ্য দিয়ে যাবে সেটা কনজেশন কন্ট্রোলের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ইন্টার নেটওয়ার্কিং অ্যাক্রস মাল্টিপল নেটওয়ার্কস ইউজিং রাউটার্স, যখন একাধিক নেটওয়ার্কের মধ্যে আমাদের ইন্টারনেটিং করা লাগবে, প্রয়োজন হয়, তখন সেটা রাউটারের মাধ্যমে করতে হবে। সেগমেন্টেশন, প্রয়োজনে আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো। এন্ড রিঅ্যাসেম্বলি অফ মেসেজ, আর মেসেজ গুলোকে আমরা নতুন করে সাজাতে পারবো প্যাকেট আকারে ইনটু আর আউট অফ এ নেটওয়ার্ক অর ইন্টার নেটওয়ার্ক, সেটা হতে পারে যে কোনো নেটওয়ার্কের দিকে, হতে পারে অভ্যন্তরীণ ইন্টার নেটওয়ার্কিং এর কাজেও আমরা সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বল করতে পারি। এন্ড টু এন্ড ট্রান্সপোর্ট প্রোটোকল, এন্ড টু এন্ড ট্রান্সপোর্ট প্রোটোকলের মাধ্যমে কি কাজে ব্যবহার করা হয়? ফর প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের যে কমিউনিকেশন সেই কাজে আমরা ব্যবহার করি হচ্ছে এন্ড টু এন্ড ট্রান্সপোর্ট প্রোটোকল। আর অ্যাপ্লিকেশনস দ্যাট বিল্ড অন দ্য ট্রান্সফার অফ মেসেজ বিটুইন কম্পিউটারস, একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। তারপরটা যাও। এখানে একটা एग्जांपल, এটা তোমরা আগে একটা স্লাইডে আমি পড়িয়েছিলাম, প্যাকেট সুইচ আর সার্কিট সুইচের মধ্যে পার্থক্য, সেটা আর্কিটেকচার অ্যাপিয়ার এন্ড ডিসঅ্যাপিয়ার ওভার টাইম, সময় পরিবর্তনের সাথে সাথে আর্কিটেকচার পরিবর্তিত হয়। যেমন হতে পারে আমরা ব্যবহার করি টেলিগ্রাফের ক্ষেত্রে হলো মেসেজ সুইচিং, টেলিফোনের ক্ষেত্রে সার্কিট সুইচিং, আর ইন্টারনেটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে প্যাকেট সুইচিং। ট্রেন্ড টুয়ার্ডস প্যাকেট সুইচিং এট দ্য এজ, এটা হতে পারে আইপি এনাবলস র‍্যাপিড ইন্ট্রোডাকশন অফ নিউ অ্যাপ্লিকেশন, আমাদের নতুন যে সকল অ্যাপ্লিকেশন গুলো আছে সেটা আইপি আমাদেরকে এনাবেল করে। নিউ সেলুলার ভয়েস নেটওয়ার্ক প্যাকেট বেসড, নতুন যে সকল সেলুলার নেটওয়ার্ক আসছে সেগুলো হচ্ছে সব প্যাকেট বেসড। আইপি সাপোর্টস রিয়েল টাইম ভয়েস এন্ড টেলিফোন নেটওয়ার্ক উইল গ্র্যাজুয়ালি বি রিপ্লেসড, আইপিটা রিয়েল টাইম ভয়েস এবং টেলিফোন নেটওয়ার্কটাকে খুব দ্রুতই রিপ্লেস করে ফেলবে। হাউএভার লার্জ প্যাকেটটা যদি অনেক বড় হয়, ফ্লোস ইজিয়ার টু ম্যানেজ বাই সার্কিট লাইক মেথডস, দ্যাট ইজ যদি এটা বড় হয়ে যায় তখন সার্কিটের মতন বিভিন্ন ধরনের মেথডের মাধ্যমে আমরা এটাকে সহজে ম্যানেজ করব।
ব্যাস এটা ক্লোজ করো। এখন আমি একটু কলে যাব, হ্যাঁ? ক্লোজ করছো? হ্যালো?